2 জুন সোমবার রাত 9টার দিকে চট্টগ্রাম শহরে আবারও চতুর্থবারের মতো উদ্ধার হল সন্দেহজনক কেএনএফের সামরিক পোশাক। এ ঘটনায় নগরের চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে কাপড়ের গাড়িসহ 4 জনকে আটক করে চট্টগ্রাম মহানগর চান্দগাঁও থানা পুলিশ। আটক 4 জনের একজন ওয়েল ফেব্রিক্স কারখানার ব্যবস্থাপনা পরিচালক তরিকুল ইসলাম। তিনি কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতা ও সাবেক সংসদ সদস্য আব্দুস সালামের ভাই। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, কেএনএফের পোশাক তৈরি করা হচ্ছে এমন সন্দেহে ওয়েল ফেব্রিক্স কারখানায় অভিযান চালানো হয়। সেখানে গাড়িতে রোল করা কাপড়সহ 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তরিকুল ইসলামের পরিচয় নিশ্চিত করলেও বাকিদের বিষয়ে কিছুই জানাননি ওসি। এর আগে গত 27 মে রাতে পাহাড়তলী থানার ডিটি রোডের একটি কারখানায় অভিযান চালিয়ে 15,000 ইউনিফর্ম জব্দ করে পুলিশ। ওই ঘটনায় বায়েজিদ বোস্তামি থানার উপপরিদর্শক আরিফুল ইসলাম বাদী হয়ে পাহাড়তলী থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, জব্দ করা পোশাকগুলো পাহাড়ের সশস্ত্র সংগঠন কেএনএফের ইউনিফর্ম। মংলাস্তেন মারমা নামের এক সন্ত্রাসী 50 লাখ টাকার চুক্তিতে পোশাকগুলো তৈরি করতে দিয়েছিলেন। এর আগে 26 মে রাতে নগরের অক্সিজেন নয়াহাট এলাকার একটি কারখানা থেকে 11,785টি ইউনিফর্ম উদ্ধার করে পুলিশ। এছাড়া 17 মে রাতে নগরের বায়েজিদ বোস্তামি থানার নয়ারহাট এলাকার রেইনবো অ্যাপারেলস থেকে 20,300টি সন্দেহজনক পোশাক জব্দ করে গোয়েন্দা পুলিশ। এই নিয়ে উদ্ধারকৃত মোট পোশাকের সংখ্যা প্রায় 50,000-এর ওপরে। কেএনএফের মতো একটি ছোট্ট সশস্ত্র গ্রুপের জন্য এই বিপুল পোশাক উদ্ধার হওয়ায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। কারো মতে এগুলো কি আদৌ কেএনএফের পোশাক? কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফের উদ্ভব হয়েছে বম জাতিগোষ্ঠীর জনগণ থেকে। 2022 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে বম জনগোষ্ঠীর মোট জনসংখ্যা 13,195। এর মধ্যে শিশু, নারী ও বৃদ্ধ রয়েছে। সব মিলিয়ে কেএনএফের সামরিক শাখা কেএনএফের জনশক্তি 3 থেকে 400-র বেশি হবে না। তাহলে এই বিপুল পরিমাণ পোশাক দিয়ে কেএনএফের মতো একটি ছোট্ট সন্ত্রাসী গোষ্ঠী কি করবে? যদি এই পোশাক কেএনএফের না হয়ে থাকে তাহলে কাদের? এর বিশ্লেষণে পার্বত্য চট্টগ্রাম ও ভারতের সংশ্লিষ্ট 7 সিস্টার্স এবং মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোর পোশাক ও সাম্প্রতিক তৎপরতার দিকে নজর দেওয়া যেতে পারে। প্রথমেই পার্বত্য চট্টগ্রাম। পার্বত্য চট্টগ্রামে কেএনএফ ছাড়াও অন্য যে সকল সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে তাদের মধ্যে জেএসএস সন্তু গ্রুপ, জেএসএস সংস্কার গ্রুপ, ইউপিডিএফ প্রসিদ্ধ গ্রুপ, ইউপিডিএফ গণতান্ত্রিক এবং এমএনপি। এদের পরিধেয় পোশাকের সাথে আটককৃত পোশাকের কোনো মিল নেই। এছাড়াও এ সকল সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য সংখ্যা এই বিপুল পরিমাণ পোশাক ব্যবহারের জন্য যথেষ্ট নয়। কাজেই এ সকল পোশাক তাদের হওয়ার সম্ভাবনা ক্ষীণ। এবারে পার্বত্য চট্টগ্রামের বাইরে ভারতের 7 সিস্টার্সের বিদ্রোহী গোষ্ঠীগুলোর দিকে নজর দেওয়া যেতে পারে। সেখানে কেবলমাত্র মণিপুরের সশস্ত্র তৎপরতা দৃশ্যমান, কিন্তু মণিপুরের কুকি বিদ্রোহীদের পোশাকের সাথে এই পোশাকের কোনো মিল নেই। তাছাড়া এই বিপুল পরিমাণ পোশাক ব্যবহারের মতো সদস্য সংখ্যাও কুকি বিচ্ছিন্নতাবাদীদের নেই। এবারে আমরা মিয়ানমারের দিকে দৃষ্টিপাত করতে পারি। এখানে রোহিঙ্গাদের 2টো স্বাধীনতাকামী গোষ্ঠী রয়েছে, একটি আরসা এবং আরেকটি আরএসও। এই আরসা এবং আরএসও স্বাধীনতাকামীদের পোশাকের সাথেও এই পোশাকের কোনো মিল নেই। এছাড়াও এই 2 স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীর সদস্য সংখ্যা সর্বোচ্চ 500 হতে পারে। কাজেই এই বিপুল পরিমাণ পোশাক ব্যবহারের ক্ষমতা তাদের নেই। এরপরে যাদের নাম আসে তারা হচ্ছে রাখাইনের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। আরাকান আর্মির দাবি মতে তাদের সশস্ত্র জনবল 20 সহস্রাধিক। তবে তাদের ব্যবহৃত পোশাকের সাথে এই পোশাকের হুবহু মিল না থাকলেও অনেকটাই মিল রয়েছে। সেই বিচারে এই পোশাক আরাকান আর্মির হতে পারে বলে সচেতন মহল মনে করেন। এছাড়াও বিভিন্ন সূত্রে জানা গেছে, আরাকান আর্মি রাখাইনে বাংলাদেশ সীমান্ত এবং রাখাইনের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণের পর বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় একটি সীমান্তরক্ষী বাহিনী তৈরি করার প্রস্তুতি নিচ্ছে। এর অংশ হিসেবে তাদের নতুন পোশাক প্রয়োজন হতে পারে। সামগ্রিক বিচারে বাংলাদেশের কোনো সশস্ত্র গোষ্ঠী বা আরসা এবং আরএসওর মতো সশস্ত্র গোষ্ঠীর এই পোশাক হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। এখন প্রশ্ন হলো, এই পোশাক তাহলে কাদের জন্য? কারাই বা তৈরি করছে এই পোশাক? এই পোশাকের আসল গন্তব্য কোথায়?